পর্যন্ত কিন্তু আশা করতে না যদি আমরা ওইখানে ঠেকাই দিই ওইখানে ঠেকানো হয় নাই আগুনটা 1.5 ঘন্টা ছিল এরপর তাদের কোনো অ্যাক্টিভিটিস নাই বিতর্কিত ওখানে চলে গেল আপনার আগুনটা সরাসরি চলে গেল কোথায় আপনার 2 নম্বর করে থেকে 3 নম্বর করে 2 নম্বর করে ওয়ার হাউস যেগুলো স্বাভাবিক আগুন না এই আগুনগুলোকে স্বাভাবিক আগুন মনে করাটা মনে উচিত হবে না বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার তারা বিদায় নিয়েছে তাদের দোষরা বাংলাদেশে নাশকতা করার পক্ষে বাংলাদেশে একটা অনাহত পরিস্থিতি তৈরি করার জন্য এই আগুনের সন্ত্রাসী কার্যক্রম হাতে নিয়েছে রক্ষক যখন ভক্ষক একসময় যারা ছিল বাংলাদেশের মানুষের অহংকার গর্ব আজ তারাই অভিযুক্ত মানবতা বিরোধী অপরাধে আগে যাদের উপস্থিতিতে মানুষ নিরাপদ বোধ করত আজ তাদের নাম শুনলেই বুক কেঁপে ওঠে আলোচনা করবো যে কিভাবে এদেরকে দ্রুত উচিত শিক্ষা দেওয়া উচিত সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে লাগাতার 3টি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে ঢাকায় চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেনি ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে সেখান থেকে কিন্তু অনেকেরই যাদের যুক্তরাজ্যের ভিসা আছে সে ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আগুনকাণ্ডে উত্তাল বাংলাদেশ, একের পর এক আগুন লাগায় জনমনে প্রশ্ন, কে হতে পারে এই ষড়যন্ত্রকারী? তাহলে কি গুম খুনে জড়িত সেনা সদস্যদের বাঁচাতেই এই ভয়াবহ তাণ্ডব ঘটিয়েছে সেনাপ্রধান? অপরদিকে হঠাৎ কেন যুক্তরাজ্য থেকে গণহারে আওয়ামী লীগ আটক হচ্ছে? কি লুকিয়ে রয়েছে এই রহস্যের পিছনে জানতে পারবেন আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আলোচনা করবো যে কিভাবে এদেরকে দ্রুত উচিত শিক্ষা দেওয়া উচিত। সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা। হাসিনার আমলের ভয়াবহতা ইতিহাসের যে কোনো নির্মম ঘটনাকে ছাড়িয়ে গেছে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, বিএনপির বর্ষিয়ান নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ জামাত নেতাদের ফাঁসি, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুম, এমনকি ইলিয়াস আলীর লাশও খুঁজে না পাওয়া সহ এমন হাজার হাজার নির্মম ঘটনার সাক্ষী হয়েছে গত 16 বছর বাংলাদেশ। কিন্তু এবার প্রশ্ন হলো, এসব ঘটনা শেখ হাসিনা নিজ হাতে ঘটিয়েছিলেন নাকি হাসিনার আদেশে অন্য কেউ ঘটিয়েছে? হাসিনা যেহেতু রাষ্ট্রের প্রধান নির্বাহী ছিলেন, তার পক্ষে সম্ভব ছিল না নিজ হাতে এত ঘটনা ঘটানোর। তার সঙ্গে সঙ্গী হয়েছিল সিভিল ও মিলিটারি প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ লোকজন। এদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অসাধু কর্মকর্তা, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গত 16 বছর হাসিনা বাংলায় রাজত্ব করেছেন। যখন যাকে খুশি হত্যা করেছেন, যাকে খুশি গুম করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেনাবাহিনীর বর্তমান ও সাবেক 23 কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন, তারা এই গ্রেফতারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেফতারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছেও এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু এসব কর্মকর্তাদের দেশের সিভিল আদালতের কাছে হস্তান্তর করতে চাইছে না সেনাবাহিনী। সেনা সদর বলছে এসব অফিসারকে সেনাবাহিনী হেফাজতে নিয়েছে। এই 16 জনকে 8 তারিখেই তাদেরকে আমরা আমাদের একটা সেনা হেফাজতে, যেটা আমরা বলি আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। সেনা সদরের এমন বক্তব্যের পরদিনই সরকার প্রজ্ঞাপন দিয়ে ক্যান্টনমেন্টের একটি বাড়িকে সাবজেল ঘোষণা দিয়েছে। সাবজেল ঘোষণা দেওয়ার পর সেনা সদরের আনুষ্ঠানিক আর কোনোই বক্তব্য পাওয়া যায়নি। বাহিনীটির এমন বক্তব্যের পর স্বাভাবিকভাবেই আলোচনায় আসছে, তাহলে কি এসব অপরাধীরা স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছেন? এসব নিয়ে অনেকেই সমালোচনা করছেন, নেটিজেনরাও বিভিন্নভাবে বিষয়টি নিয়ে আলোচনা করছেন। জাতিসংঘ একই দাবি জানিয়েছে। সম্প্রতি জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সাদমানি বলছেন, গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসেবে অভিযুক্ত 1 ডজনেরও বেশি সেনা কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক কর্মকর্তাদের সেনাবাহিনী কর্তৃক শীঘ্রই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ ও
স্বচ্ছ ফৌজদারি বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখলাম অনেক সংস্কার, অনেক আলোচনা হলো, কিন্তু সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থা এই সংস্কার নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলছে না। তার মানে সিস্টেম রয়ে গেল, ওই দানব তৈরির যন্ত্রটা কিন্তু থেকেই গেল। অসংখ্য খুন, গুম ও আয়নাঘরের সাথে জড়িত থাকা সাবেক ও বর্তমান দেশ সেনা কর্মকর্তারা কেউ দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশেই খাপটি মেরে বসে আছেন। বাংলাদেশে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে। লাগাতার 3টি জায়গায় বৃহৎ অগ্নিকাণ্ড হয়েছে, ঢাকায়, চট্টগ্রামে এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টে। এবং আগুনের যে ধরন, সেই ধরন হচ্ছে ধরেন মানে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যাচ্ছে। 6তলা 7তলা ভবনে আগুন ছড়িয়ে যাচ্ছে, আগুন কোনোভাবেই নিভানো যাচ্ছে না, নিয়ন্ত্রণে আসছে না। অনেকে সন্দেহ করেন যেখানে হয়তো গান পাউডার ব্যবহার করা হয়েছে অথবা নতুন কিছু ব্যবহার করা হয়েছে, যেটা ধরেন আমাদের ফায়ার সার্ভিসের পক্ষে সেই সক্ষমতা নাই। সর্বশেষ এয়ারপোর্টে তো ফায়ার সার্ভিসকে ঢুকতেই দেওয়া হয়নি দীর্ঘ সময় পর্যন্ত। যখন আগুন অল্প ছিল তখনই ফায়ার সার্ভিস যে হাজির হয়েছে, কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো সবকিছু মিলিয়ে এখানে একটা নাশকতা বা একটা ব্যাপার আছে। এবং ধরেন যে যতই এগিয়ে আসছে, আজকে 19 তারিখ, বাংলাদেশে হয়তো 20 তারিখ হয়ে গেছে, 22 তারিখ আইসিটিতে গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তা যারা ইতিমধ্যে বরখাস্ত বা যাদের অধ্যাদেশ অনুযায়ী যারা চাকুরিতে নাই, তাদের হাজির হওয়ার কথা। তারা যদি স্বেচ্ছায় হাজির না হন, আত্মসমর্পণ না করেন, তাহলে হয়তো গ্রেপ্তারি পরোয়ানা তামিল হবে। সেই জায়গাটায় ধরেন একটি অস্থিতিশীলতা তৈরির চেষ্টা। মানে আজকে শিরোনামটা যদি দেখেন, যে যতই আগুন টাগুন দাও, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। অর্থাৎ বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে। ইতিমধ্যে জাতিসংঘ বলে দিয়েছে। পাকিস্তান আমলে একটা স্লোগান ছিল, যেটা আমরা বইতে পড়েছি, পুলিশকে বলা হতো, পুলিশ তুমি যতই মারো, বেতন তোমার 312। তো ভাই, যতই আগুন টাগুন দাও, যত কিছুই করো, বিচার কিন্তু সিভিল কোর্টেই হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই হবে। যত চেষ্টাই করে কোনো লাভ হবে না। তো এই বিষয়টা নিয়ে নানা ধরনের ঘট পাকানোর চেষ্টা চলছে। আমি সে প্রসঙ্গে যাচ্ছি, তার আগে আজকে বিবিসিতে একটি সংবাদ আপনাদেরকে একটু দেখাতে চাই। দুঃখিত। 3 আগুনের পর নাশকতার অভিযোগ, সন্দেহ আর অবিশ্বাস আলোচনায়। অর্থাৎ বিবিসি যে বাংলা যে রিপোর্টটি করছে, সেই জায়গাটাতেও ধরেন এই জাতীয় বিষয় বলা হচ্ছে যে তারা বলছেন যে বাংলাদেশে ঢাকা ও চট্টগ্রামে হুট করে 3টি বড় অগ্নিকাণ্ডের ঘটনা দেশে নানা ধরনের আলোচনার জন্ম দিয়েছে। অনেকে এইসব ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে রাজি নন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে ইউনূস সরকারকে এক ধরনের চাপে ফেলার জন্য এক ধরনের শক্তি প্রদর্শন। হয়তো আগামী 22 তারিখ পর্যন্ত আরো একটা ঘটনাও করতে পারে। এবং এর মধ্যে ধরেন জুলাই বিপ্লবীদের উপর যে পুলিশের যে লাঠিচার্জ, এবং আমার কেন যেন মনে হচ্ছে এখানেও ধরেন আমাদের যে সেনা গোয়েন্দা সংস্থা, এনএসআই, ডিজিএফআই, এনএসআই, এসবি, এদেরও কিছু ভূমিকা ছিল। আপনি যদি দেখেন যে দাবিগুলো নিয়ে তারা কথা বলছিল, সেই দাবিগুলো তারা সনদ স্বাক্ষরের দিন পর্যন্ত মানে নেই। যখন তারা প্রতিবাদে নামলো, তখন এসে বললো যে হ্যাঁ, সব মেনে নিলাম, সংশোধন করে দিলাম। এগুলো হচ্ছে গোয়েন্দা সংস্থার খেলা। অর্থাৎ আপনারা কিছু ক্যারাম বোর্ডের কিছু গুটি দেখেন না, যে গুটি হচ্ছে ডান দিকে রেড ফেলতে হবে, ডান দিকে রেড, স্ট্রাইক মারে হচ্ছে বাম দিকের কর্নারে কাজ করে সেটা 3 কোণা ঘুরে যে রেড ফেলে দেয়। তো এরকম একটা খেলা চলছে। এবং আমার মনে হয় যে জাতীয় ঐক্যমত্য কমিশনার ইতিমধ্যে ডিজিএফআই লোকেরা আছে এবং তাদের পকেটে চলে গেছে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে জুলাই বিপ্লবীদের উপরে নির্মম কি বলবো লাঠিচার্জের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে এই সরকারও যে জুলাই বিপ্লবকে অস্বীকার করছে, এমন একটি ভাইব তারা তৈরি করে দিয়েছে। তো এখন আসেন, আমি যে কথাটি বলছিলাম, যে এই যে নাশকতার যে চেষ্টা এবং সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ধরেন জেনারেল ওয়াকার যে বিষয়টা এস্টাবলিশ করতে যাচ্ছে সেনা কর্মকর্তাদের মধ্যে, জেনারেল ওয়াকার যে কথাগুলো এস্টাবলিশ করতে যাচ্ছে, আমি আপনাদেরকে কয়েকটা ঘটনা একটু বলতে চাই। আমার মনে হয় যে তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনা কোন দিকে যাচ্ছে। ধরেন বলা হচ্ছে যে, মানে আমি আবারও বলি যে বাংলাদেশ সেনাবাহিনীকে এই যে ধরেন এই জানোয়ারটা, এই জেনারেল মঈন জানোয়ার, এখন দাড়ি টাড়ি রেখে সাধু সাজে গেছে, আমেরিকায় লুকায় থাকে, সে জনসম্মুখে বেরোতে পারে না। মানে বাংলাদেশের মানুষের যে ঘৃণা, যে ক্ষোভ তার উপরে, যে থুতু নিক্ষেপ তার উপরে, সে কিন্তু ঘর থেকে বেরোতে পারে না। তো এই জেনারেল মঈন ধরেন বাংলাদেশ সেনাবাহিনীকে কথিত 111-এর মাধ্যমে হাসিনার হাতে তুলে দিয়েছিল, ভারতের হাতে তুলে দিয়েছিল। তারপরে হাসিনা তার এই 15 বছরের ফ্যাসিস্ট শাসনে, একনায়কতন্ত্রে, সে কিন্তু সেনাবাহিনীকে ইচ্ছে মতো ব্যবহার করেছে। এবং ধরেন আমরা চাচ্ছিলাম যে সেনাবাহিনী তার সেই আগের মর্যাদায় ফিরে আসুক, যার জন্য আমরা
ক্রমাগত কথা বলছি, ক্রমাগত চেষ্টা করছি সেই হাসিনার সেই 15 বছর বলেছি, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদেরকে এখনো সেটি বলতে হচ্ছে। তো গুম, খুন এবং জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে যেসব সেনা কর্মকর্তাকে যুক্ত করা হয়েছে তার মধ্যে একটি অংশ আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটি, ডিজিএফআই এর 5 জন প্রধান, এবং অলরেডি আপনার সেনা সদর দপ্তরের যে ব্রিফিং, সেই ব্রিফিং এ জেনারেল হাকিম কিন্তু বলেছেন ডিজিএফআই সেনাবাহিনীর অংশ না। ডিজিএফআই হচ্ছে কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অংশ। বিশেষ করে ডিজিএফআই যিনি প্রধান তিনি কিন্তু সরাসরি রিপোর্ট করেন প্রাইম মিনিস্টারকে, এবং প্রাইম মিনিস্টারের নির্দেশে বা ডিজিএফআই নর্মাল কাজের মধ্যেই পড়ে যে সেনা প্রধানের কার্যক্রম মনিটর করা। সো জেনারেল হাকিমও বলে দিয়েছেন, এটা আপনারাও সবাই অনেকেই জানেন যে ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর পার্ট না। সো ডিজিএফআই সাবেক 5 ডিজি তারা যদি অপরাধের কারণে তাদের বিচারের মুখোমুখি করা হয়, এখানে কিন্তু সেনাবাহিনীর কোনো হস্তক্ষেপের কোনো সুযোগ নাই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গুম খুনের অভিযুক্ত যারা বিচারের সম্মুখীন হতে যাচ্ছেন তারা কিন্তু কেউ ধরেন সাংবিধানিক কোনো দায়িত্ব পালন করতে যেয়ে কিন্তু বিচারের সম্মুখীন হচ্ছেন না। তারা কিন্তু ধরেন কেউ ছিলেন র্যাবে, কেউ ছিলেন বিজিবিতে, প্রত্যেকেই কিন্তু ওই বাহিনীর পক্ষ হয়ে কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়েছেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে প্রথম ভারতে গেলেও সেখান থেকে আবার চেয়েছিল যুক্তরাজ্যে আসতে, কিন্তু তার অতি আদরের প্রধানমন্ত্রী, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সেটা গ্রহণ করেননি। ফলে তিনি ভারতেই রয়ে গিয়েছেন এবং এখনো আছেন। কিন্তু তিনি আসতে পারলেও দলে দলে লোকজন তারা যে অবৈধভাবে ভারতে ঢুকেছে সেখান থেকে কিন্তু অনেকেরই যাদের যুক্তরাজ্যের ভিসা আছে সেই ভারত থেকে তারা যুক্তরাজ্যে চলে এসেছে, এবং অনেকেই আছে বিভিন্ন দেশ মেশ ঘুরে টুরে কোন রকম টুরিস্ট ভিসা মিশা দিয়ে তারা এখন যুক্তরাজ্যে আছে। আবার অনেকে আছে আওয়ামী লীগ করে না, কিন্তু আগে থেকে স্টুডেন্ট ভিসা আছে, তারা চিন্তা করছে যে এবার আওয়ামী লীগ যদি করি তাহলে অ্যাসাইলাম ক্লেম করলেই পেয়ে যাবো। যুক্তরাজ্যে আপনারা জানেন যে যুক্তরাজ্যে এখন লিগেল হওয়া অনেক কঠিন, বা কাগজপত্র পাওয়া বা পাসপোর্ট পাওয়া অনেক কঠিন। তো এরাই দেখবেন ওই ইউনুস বা কোন উপদেষ্টা তারা ইংল্যান্ডে গেলে তারা শুধু চিল্লায় ইউনুস নিপাত যাক, আরো নানা গালি গালাজ করে। তারা মনে করে যত বেশি গালি দিব ইউনুসকে ততই আমাদের এই অ্যাসাইলাম পাওয়া সহজ হবে, এবং আওয়ামী লীগও এই সুযোগ কাজে লাগিয়ে এদেরকে ব্যবহার করতেছে। যদি এটা সত্য যে এই হাসিনার 15 বছরে বিএনপি জামাতের হাজার 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 লোক অ্যাসাইলাম পেয়েছে, হাজার হাজার, আমি অনেকে হেল্প করেছি, আইনি পরামর্শ দিয়ে অনেক হেল্প করেছি, আমি বিএনপি জামাত অনেকে হেল্প করেছি, এই জন্য সবাই আমাকে মোটামুটি ভালো জানে। তো এখন গণহারে মানে আওয়ামী লীগ নাম শুনলেই গণহারে রিফিউজ, আর রিফিউজ করা মানে এই না যে দেশে পাঠিয়ে দেওয়া, ওই রিফিউজ করার পরে ওই সপ্তাহে সপ্তাহে হাজিরা দিতে হয়, কাম কাজ করার অনুমতি থাকে না, মানে খুবই দুর্বিষহ জীবনযাপন। তো কেন এগুলো বলতেছি, আপনাদের প্রমাণ দেখাবো আজকে। আগে চলুন প্রমাণটা একটু দেখি। আওয়ামী লীগের একজন এমপি, এখন তো সাবেক, তিনি এখন জেলে আছেন, এবং তার মেয়ে এবং জামাই যেভাবেই হোক তারা আগে থেকেই লন্ডনে ছিল, এবং তারা অ্যাসাইলাম ক্লেম করেছে, এবং সেই অ্যাসাইলাম হোম অফিস রিফিউজ করেছে। তারা বলেছে যে তার বাবা সাবেক এমপি ছিল আওয়ামী লীগের, তিনি এখন জেলে আছেন, এখন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিলে তাদেরকেও জেলে যেতে হবে। তারপরেও হোম অফিস তাদের অ্যাসাইলাম গ্রান্ট করেনি, এবং এই জিনিসটা তারা আলোচনা করেছেন একজন উকিলের সঙ্গে অন দা ফোনে, এবং সেই ফোন রেকর্ড আপনাদেরকে আমি এখন শোনাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, প্রশ্নটা বলুন কাইন্ডলি। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো আমার ওয়াইফ 2023 সালে এদেশে আসছেন, তারপর উনি 24 অ্যাসাইলাম ক্লেম করছেন। আর আমার শ্বশুর ছিল এমপি, সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন আমাদের কেসটা রিফিউজ করছে হোম অফিস, এখন আমরা আপিলে আছি, বাট আমার ওয়াইফ ওইভাবে ইনবক্স ছিল না। এখন আমাদের কিরকম কাগজপত্র প্রয়োজন বা আমি একটু জানতে চাই, আপনার কাছে অত্যন্ত ভালো কেসটা হয়ে যাওয়া উচিত, কেন হলো না আমি জানি না। কারণ আপনার শ্বশুর এখন কোথায় আছেন? জেলে আছে। গুড, এটা সবচেয়ে বড় জিনিস, আপনার শ্বশুরটাকে ডিনাই করতে পারবে না। প্রথম কাজ কি, আপনার শ্বশুরের প্রোফাইল দেওয়া, পার্লামেন্টের মেম্বারশিপ দেওয়া, সেটা প্লেন্টি অফ কাগজ দেওয়া, তার আইনজীবীকে। আমার ওয়াইফ ওরকম ভাবে ইনবক্স ছিল না আর কি। আপনি এই জন্য হারতেছেন, আপনি এই জন্যই হারেন। আপনার দায়িত্ব কি সেটা বুঝে নেন, তারপর হারবেন কেন সেটা জেনে নেবেন। হারবেন না আপনি, কারণ কি বলা হচ্ছে নিগৃহীত হতে হচ্ছে, তাকে অ্যারেস্ট করবে কিনা, তাকে মারবে কিনা সেটা বেশি বিষয় না, ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্টের সম্মুখীন হবে কিনা, আপনার স্ত্রী তার বাবার পরিচয় একটা ভাই ভাড়া নিতে পারবে কিনা, তার এনআইডি দিয়ে দিলে কোনো অসুবিধা হবে কিনা। আজকে বাংলাদেশে ছাত্রলীগের ছোট্ট একটা কর্মীকে যাতা ভাষা গালাগালি করা হয় ফেসবুকে, এই তো তুলে দিতে হবে। আপনাকে যদি আপনি বলেন যে সে জড়িত না, আপনি কোনো সময় বলেন মিথ্যা কথা বলবেন, কারো জানার প্রয়োজন নেই। আজকে আওয়ামী লীগের এমপি এই জন্য নিগৃহীত হতে হবে, এই জন্য সহজ সরল জীবনযাপন করতে পারবেন না, যে কোনো জায়গায় স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না। এলাকায় তো প্রশ্নই আসে না, বললাম এলাকায় যাবো না, এলাকার বাইরেও তো তার পরিচয় আওয়ামী লীগের এমপি সন্তান। সুতরাং যেভাবে আপনার ডকুমেন্ট দেওয়ার কথা ছিল আপনারা দিয়েছেন কিনা আমি জানি না, তবে
হাই প্রোফাইল ব্যক্তিদের, হাই পটেনশিয়াল ব্যক্তিদের, হাই পলিটিক্যাল ইনভলভ ব্যক্তিদের, উনি এমপি, মাত্র 300 জন এমপি ছিল, বেশিরভাগ এমপি বউ বাচ্চা পালিয়ে গিয়েছে, সেই তথ্যগুলো দিবেন। এই যে সেদিন মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে, ওয়ারেন্ট হয়েছে, মেজর জেনারেল বউ বাচ্চা নিয়ে পালিয়ে গেছে। একটা মেজর জেনারেল রাষ্ট্রের কর্মচারী, এসপিডিসি ইন্সপেক্টর পুলিশের বউ বাচ্চা নিয়ে ক্যালকাটায় পালিয়ে আছে। এই তথ্যগুলো দিতে হবে আপনার। সুতরাং আপনি যে বলছেন আমি শতভাগ একমত, আপনার স্ত্রী আওয়ামী লীগের এমপির কন্যা, রাজনীতিতে জড়িত নেই। আওয়ামী লীগের এমপির কন্যায় তার আজন্ম পাপ, সেই পাপের ফল বাংলাদেশে যেতে হবে, এই জন্য এদেশে আসা চাই। এদিকে জামাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জামাতে ইসলামের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। তিনি বলেছেন, জামাত বলে এক, করে আর এক, ভাবে আর এক, দৃশ্যমান করে অন্য এক, অদৃশ্য থাকে অন্যভাবে। এনসিপি, বিএনপি বা আওয়ামী লীগের কথা যদি বলি, এসব দল প্রত্যেকেই কি করছে আর কি বলছে সেটার মিল পাওয়া যায়, একটা ব্যালেন্স খুঁজে পাওয়া যায়। কিন্তু জামাতে ইসলামী কি বলছে আর কি করছে এটার কোনো মিল নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে পিয়ার ইস্যুতে জামাতের প্রসঙ্গ টেনে এসব কথা বলেন তিনি। এ সময় এনসিপির প্রতীক ইস্যুতে রুমিন ফারহানা বলেন, এনসিপি গণ অভ্যুত্থানের পরে তৈরি হওয়া একটি নতুন দল, দেশের মানুষের দোয়া ভালোবাসা দলটির সঙ্গে রয়েছে। আমরা একটু অবাকই হই যখন শাপলা প্রতীক নিয়ে একেবারে অনড় অবস্থানে দলটি চলে যায়। শাপলা প্রতীক পেলেই কি ভোট বেশি পাওয়া যাবে বা জেতার সম্ভাবনা হবে কিংবা আসন সংখ্যা বেশি পাবে? বিষয়টা তো আসলে সেরকম নয়। তিনি আরও বলেন, একটা মার্কা ব্র্যান্ড হয়ে ওঠে তখনই যখন দীর্ঘ সময়ে একটা দল তার কাজকর্মের মাধ্যমে গণমানুষের ভেতরে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। আপামর জনসাধারণ তো আর হবে না, কিন্তু আপামর জনগোষ্ঠীর একটা বড় অংশের মনে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। যখন দল সেই প্রতীকটা হয়ে ওঠে তখন মার্কাটাও ধীরে ধীরে সেই জায়গাটাও লাভ করে নেয়। রুমিন ফারহানা বলেন, আমরা দীর্ঘ সময় বাংলাদেশে দেখেছি, হয় নৌকা না হলে ধানের শীষ, হয় ধানের শীষ না হলে নৌকা। অর্থাৎ এই দুটো মার্কা একেবারে মানুষের ভেতরে মননে মগজে মজ্জায় গিয়েছে। কিন্তু শাপলা তো সেরকম না। শাপলা কিংবা পদ্ম বা গোলাপ যেটাই হোক, একটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটা ব্র্যান্ডটা তৈরি করতে হবে। বিএনপির এই নেত্রী বলেন, এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে বিষয়টি যদি শাপলা না দেওয়া হয় তাহলে মনে হবে নির্বাচনের আগে দলটি হেরে গিয়েছে এবং পরাজয়টা কিন্তু তারা নিজেরা বরণ করে নিচ্ছে।